দেবপ্রিয় এমনও কথা বলেছেন যে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে পারার সম্ভাবনা এখনো আছে। কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র শুধু আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফেরাতে চাইছে এবং ফেরাতে তাদের খাস বান্দা সুশীল সমাজের প্রতিনিধিদের সক্রিয় করে দিয়েছে, এই ইঙ্গিতে স্পষ্ট হচ্ছে না। এমন সন্দেহ করবার কারণ আছে যে হয় মার্কিন যুক্তরাষ্ট্র এই 3 দিন বাদের নির্বাচনটিও এখন পিছিয়ে দিয়ে নতুন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য চাপ প্রয়োগ অব্যাহত রেখেছে, আর না হলে নির্বাচন হবে, স্থিতিশীলতা আসবে না, তারপর একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য এই খাস বান্দারাই আসলে বাংলাদেশে সক্রিয় ভূমিকা রাখবেন। বাংলাদেশের বর্তমান ভবিষ্যৎ রাজনীতি এবং নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের আমেরিকার ডিপ স্টেটের মতামত এবং তাদের দৃষ্টিভঙ্গি যে একেবারে পাল্টে গেছে 2024-এর জুলাই আগস্ট থেকে এখন এসে নির্বাচনের আর মাত্র কদিন বাকি থাকতে, তার এক সুস্পষ্ট প্রমাণ হাজির করেছেন বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের একেবারে খাস বান্দা যে সুশীল সমাজের প্রতিনিধিরা আছেন, তারা একজোট হয়ে একই সঙ্গে বাংলাদেশের সংখ্যালঘুদের ভয়ের পরিবেশ, তাদের ওপর অত্যাচার নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করে এবং এমন একটা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে যেখানে একদিকে যেমন সংখ্যালঘু সম্প্রদায় সহ বিভিন্ন জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা যাচ্ছে না, তেমনি যে ভিন্ন মতের রাজনৈতিক শক্তিকেও অন্তর্ভুক্ত করা যাচ্ছে না, এমন নির্বাচন অনুষ্ঠিত হলে বাংলাদেশে কিচ্ছুতেই স্থিতিশীলতা আসবে না, এ কথা এতদিনে তারা মুখ ফুটে বলতে জোট বেঁধেছেন। দেবপ্রিয় ভট্টাচার্য, বদিউল আলম মজুমদার, তৃতীয় মাত্রার জিল্লুর রহমান, এরা সব একত্র হয়ে এমন জরিপ প্রকাশ করেছেন, আবার নিজ নিজ সংগঠন থেকেও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য এক রকমের রব তোলা শুরু করেছেন। মানে এই ব্যক্তিরা বাংলাদেশের এমন মার্কিন যুক্তরাষ্ট্রের খাস বান্দা যে আমরা জানি যে এরাই আমাদের বুঝিয়েছেন, মানে জিল্লুর রহমান তো এদের চেয়ে বেশ জুনিয়র, মানে এই বদিউল আলম মজুমদার, দেবপ্রিয় ভট্টাচার্য, মতিউর রহমান, মাহফুজ আনামরা মিলে 90 দশকের শেষ থেকে আমাদের বোঝানো শুরু করেছেন যে বাংলাদেশের সুশীল সমাজের প্রতিনিধি হচ্ছেন তারাই যারা যুক্তরাষ্ট্র সহ পশ্চিমের বিভিন্ন দেশের টাকা নিয়ে বিভিন্ন দোকান পরিচালনা করেন। মানে এদের সকলের নানা রকম এনজিও আছে এবং এরাই সুশীল সমাজের প্রতিনিধি, এরাই রাজনীতিটা ভালো বোঝেন, এরাই সংস্কার বোঝেন, এরাই গণতন্ত্র বোঝেন, এদেরই সবচেয়ে মাখামাখি থাকে বাংলাদেশের সকল দূতাবাসের রাষ্ট্রদূতের সঙ্গে, এবং এরাই সর্বদা কোন সরকার ক্ষমতায় থাকবে, কোন সরকার থাকবে না, এসব বিষয়গুলো মানে এক রকমের কলকাঠি নাড়তে সবচেয়ে বেশি উদ্যোগী থাকবেন। তো এহেন দেবপ্রিয় ভট্টাচার্য আর বদিউল আলম মজুমদার দুজনই ইউনূসের খাস লোক। এই 17-18 মাস ধরে একেবারে চুপচাপ ছিলেন তারা, কোনো কথা নাই, মানে কোনো কথা নাই মানে তাদের কথা হচ্ছে বদিউল আলম মজুমদার তো মহা ব্যস্ত ছিলেন আলী রিয়াজের দরবারে সংবিধান সংস্কার করতে, জুলাই সনদ প্রণয়নে। সে সময় নানা রকম ভিডিও বেরিয়ে এসেছে যে তিনি নানাজনকেই, বিএনপির সালাউদ্দিন আহমেদ সহ নানাজনকে ধমকাচ্ছেন যে উনার কাছে একেবারে খাস জায়গা থেকে খবর আছে কে কি করেছেন, কাজেই তারা যাতে মানে তার যে প্রস্তাবিত বা তার আমেরিকা থেকে প্রেসক্রিপশন আনা যেসব সংস্কার প্রস্তাব রাজনৈতিক নেতারা যাতে মানে সেসব মেনে নেন। আর দেবপ্রিয় ভট্টাচার্য তিনি তো সেই সংখ্যার জনক যে বাংলাদেশে নাকি 28 উপায়ে দুর্নীতি করে 15 বছরে $234 বিলিয়ন অবৈধভাবে পাচার করে ফেলেছেন শেখ হাসিনা সরকার। এরপর শেখ হাসিনা আওয়ামী লীগের তরফে বহুবার এই প্রশ্ন তোলা হলেও বা বাংলাদেশের মানে নানা ভেতরেও নানা জনের সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রমাগত প্রশ্ন তুলেছেন বটে যে বাংলাদেশের ইকোনমির সাইজটা তেমন কিনা যে $234 বিলিয়ন 15 বছরে পাচার করে দিয়েও পদ্মা সেতু, ফ্লাইওভার থেকে শুরু করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে শুরু করে যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করা গেল। কিন্তু মানে দেবপ্রিয়দের ব্যাপারটা হচ্ছে যখন যেরকম সেরকম একটা শিরোনাম ছেড়ে দিলেই হলো।
খুবই সিগনিফিকেন্ট সে কারণেই যে জিল্লুর রহমান, তৃতীয় মাত্রা খ্যাত সাংবাদিক, তিনিও তো দোকান খুলেছেন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ নামে, এবং তিনি নিজেই সর্বত্র বলেন এবং পিটার হাসের ভীষণ ঘনিষ্ঠ ছিলেন শেখ হাসিনার শেষ আমলে, এবং তিনি নিজেই বলেন তার মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিদেশিদের সাথে পেশাগত কারণে ব্যাপক ইন্টারাকশন আছে, ব্যাপক যোগাযোগ আছে, এবং এই সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ দোকান খোলার পর তিনি বাংলাদেশে এই সুশীল সমাজের ভেতরে একটা বড় ধরনের এন্ট্রি পেয়েছেন, খুবই গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হচ্ছেন। এই সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ এর মঞ্চে জিল্লুর রহমান এই দেবপ্রিয় বদিউলকে একত্র করেছিলেন এবং তারা মিলে এই ঘোষণা দিয়েছেন যে এই নির্বাচনের সময় নাকি বাংলাদেশের 50% সংখ্যালঘুই অনিরাপদ বোধ করছে। তো ভাবেন যে নির্বাচনের সময় বাংলাদেশের 50% সংখ্যালঘু মানুষ অনিরাপদ বোধ করবেন ভোটের সময়, এরকম একটা জরিপ তারা মাত্র এই ভোটের 3 দিন আগে উপস্থাপন করলেন, অথচ 18 মাস ধরে সংখ্যালঘু নির্যাতন নিয়ে তাদের মুখ দিয়ে কোনো কথা বের হয় নাই। বুঝতেই পারেন এসব দোকান জরিপ করে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থায়নে, কাজেই এখন তারা জানে মার্কিন যুক্তরাষ্ট্র ভীষণভাবে ট্রাম্প প্রশাসন আসবার পরে, বিশেষভাবে এই নিয়ে তো অনেক আলোচনা করেছি যে ট্রাম্প প্রশাসন আসবার ভাবে তারপরে তারা ভীষণভাবে উদ্বিগ্ন হয়ে উঠেছে যে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে বাইডেন সরকারের যেখানে একটা বড় ধরনের উস্কানি ছিল সেটা ঘটিয়ে শেষ পর্যন্ত বাংলাদেশের মধ্যপন্থী ধর্মনিরপেক্ষ সবচেয়ে বড় রাজনৈতিক শক্তিটাকে রাজনীতি থেকে ছুড়ে ফেলা হয়েছে, এবং বাংলাদেশে যে কথা ভারতের সংবাদ মাধ্যমকে 2025-এর ফেব্রুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড স্পষ্টত বলেছেন যে তারা উদ্বিগ্ন যে বাংলাদেশে ইসলামপন্থীদের উত্থানের মাধ্যমে খিলাফত প্রতিষ্ঠার চেষ্টা হচ্ছে এবং ট্রাম্প প্রশাসন খিলাফত প্রতিষ্ঠার চেষ্টা যে কোনোভাবে বন্ধ করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন এবং ভারত নিশ্চিতভাবেই তারা সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, এ ধরনের একটা ভয়ের পরিবেশ সৃষ্টি, মবের সংস্কৃতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি, এসব নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছিল। ট্রাম্প তো সেই নির্বাচনের আগে 2024-এও এক্স হ্যান্ডেল স্ট্যাটাস দিয়ে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল, কিন্তু বাংলাদেশের এই সুশীল সমাজের মার্কিন ঘনিষ্ঠ প্রতিনিধিরা কিন্তু তখনই আওয়াজ তোলা শুরু করলেন যখন মার্কিন যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসনে বড় ধরনের বদল এসেছে এবং ট্রাম্প প্রশাসন বাংলাদেশে খিলাফতের এই প্রতিষ্ঠার চেষ্টা নিয়ে উদ্বিগ্ন, এবং তারা এই দোকানগুলোকে আবারও টাকা দিতে শুরু করেছে, অর্থায়ন করতে শুরু করেছে যে বাংলাদেশে এ ধরনের একটা ইসলামপন্থী শক্তির উত্থান হলে রাজনৈতিক স্থিতিশীলতা, আঞ্চলিক স্থিতিশীলতা ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হবে, কারণ ভারত কে ট্রাম্প প্রশাসন এই অঞ্চলের ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শক হিসেবে মনে করে, এবং ভারত বারবার মার্কিন প্রশাসনকে সে কথা বলছে। এখন দেখেন বাংলাদেশের হিন্দু ব্রাহ্মণ সুশীল সমাজের প্রতিনিধি দেবপ্রিয় ভট্টাচার্য জিল্লুর রহমানের দোকান সিজিএস যখন জরিপ করে ঘোষণা দিচ্ছে যে নির্বাচনের সময় 50% সংখ্যালঘুই নিরাপত্তাহীনতায় ভুগছে, তখন এতদিন পর দেবপ্রিয় ভট্টাচার্য মুখ খুলেছেন। তিনি বলেছেন যে এই যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার নির্যাতনের যত ঘটনা এই 17-18 মাসে বেরিয়ে এসেছে, আর ইউনূস সরকার যে এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা বলছে সে কথা কোনোভাবেই মানা যায় না, কারণ তিনি এতদিনে তার বুদ্ধি খুলেছে। তিনি বলছেন যে নারীর উপর যখন সহিংসতা হয় তখন কি আমরা বলি এটা জমি জমার বিরোধ, নারী দুর্বল বলেই তার উপর হামলা হয়, তেমনি হিন্দু সম্প্রদায়ের উপর, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে 645টা আক্রমণ হয়েছে তা হতে পেরেছে কারণ তারা দুর্বল জনগোষ্ঠী। দেখেন মাথার বুদ্ধি একদম খুলে গেছে। এবং দেবপ্রিয় ভট্টাচার্য শুধু যে জিল্লুরের দোকানে এসে সংখ্যালঘুদের পক্ষে কথা বলছেন তাই নয়, মানে যেটা নাকি আওয়ামী লীগের বয়ান, ভারতের বয়ান বলে বাংলাদেশে
ইউনূস সরকার, বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি, তরুণ নেতারা প্রচার করছেন এবং এই সুশীল সমাজের প্রতিনিধি দল এতদিন পর্যন্ত হুক্কা হুয়া রবে বলে আসছিলেন যে ঠিক কথা ঠিক কথা, এ ভারতীয় বয়ানে আওয়ামী বয়ান। এখন একদম বুদ্ধি খুলে গেছে দেবপ্রিয় ভট্টাচার্যের। ওদিকে বদিউল আলম মজুমদার আরো লোক হাসানোর মতো কাজ করেছেন। মানে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের মনোভাব যে কিভাবে পাল্টেছে, তারা যে এদের দিয়েই এখন আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে আবার আনিয়ে ছাড়বেন, আর না আনলে পরে এদের আর ফান্ডিং আসবে না, এদের আর তহবিল আসবে না, এটা যে এই সুশীল সমাজের প্রতিনিধিরা কিভাবে বুঝেছেন তার প্রমাণ বদিউল আলম মজুমদার। মানে যিনি গত হাসিনার 15টা বছর শুধু যুক্তরাষ্ট্রের দূতাবাসে নানা রকম ঘেটু করেছেন, হ্যাঁ, নানা রকম সম্পর্ক রক্ষা করেছেন, এই নৈশভোজ ওই নৈশভোজ, নিজের বাড়িতে ষড়যন্ত্রের বৈঠক এসব করেছেন, আর কিভাবে হাসিনা সরকারকে নামাবেন সে পরিকল্পনায় ব্যস্ত ছিলেন সেই বদিউল আলম মজুমদার, যার মূল দোকানটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংগঠন হাঙ্গার প্রজেক্ট। এবং দেখেন যে এই হাঙ্গার প্রজেক্টের তিনি দশকের পর দশক ধরে বাংলাদেশে প্রধান পদে দায়িত্ব পালন করছেন। কাজেই মার্কিন যুক্তরাষ্ট্রের কথা না শুনলে তার চাকরি, প্রজেক্ট, প্রকল্প, দোকান সব যাবে। সেই বদিউল আলম মজুমদার এই মঞ্চে হাত তুলে বলেছেন, আমাকে সরকারের অংশ ভাববেন না, আমি ইউনূস সরকারের ঠিক ততটুকু অংশ ছিলাম যতটুকু অংশ দেবপ্রিয় ছিল, কারণ দেবপ্রিয় শ্বেতপত্র প্রণয়ন করে দিয়েছে ইউনূস সরকারের জন্য, আর আমি আমার অভিজ্ঞতা কাজে লাগিয়ে সংবিধান সংস্কার করেছি। কিন্তু তার মানে আমাকে কিছুতেই ইউনূস সরকারের অংশ হিসাবে ঘোষণা করা যাবে না। দেবপ্রিয় ভট্টাচার্যের দোকান সিপিডি থেকে তারা কিন্তু স্পষ্ট করে আওয়ামী লীগকে এখন ডাকছেন। সিপিডি আলাদা করে সংবাদ সম্মেলন করেছে এবং আলাদা সংবাদ সম্মেলন করে ঘোষণা দিয়েছে 7 তারিখে যে আওয়ামী লীগকে বাদ দিলে 12ই ফেব্রুয়ারির নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না। ভাবেন, দেবপ্রিয়র দোকান 2025-এর মে মাসে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে কার্যক্রম, তখন থেকে এখন পর্যন্ত মুখ দিয়ে তাদের আওয়াজ বের হয় না। এই দিনের মাসের পর মাস ধরে আমরা জানি আওয়ামী লীগের নৌকা ব্যালটে থাকবে না, নির্বাচনে তারা অংশ নিতে পারবে না। এখন সিপিডি মুখ খুলে বলছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে আওয়ামী লীগকে বাদ দেওয়া হলে সে নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না। সিপিডির মতে একটি বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সব প্রধান রাজনৈতিক পক্ষ ও তাদের ভোটারদের অন্তর্ভুক্ত করা জরুরি। খুবই তাৎপর্যপূর্ণ হচ্ছে জিল্লুর রহমানের দোকানের অনুষ্ঠানে গিয়ে দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন যে এই সরকারের দম ফুরিয়ে এসেছে ঠিক আছে, কিন্তু এই সরকার একটা মাত্র কাজ করে ইতিহাসে কোনো ভালো অবদান রেখে যেতে পারে, সেটা হচ্ছে তারা যদি সত্যিকার অর্থে নারী, সংখ্যালঘু এবং ভিন্ন রাজনৈতিক শক্তিকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে একটা নির্বাচন অনুষ্ঠান করতে পারে। এবং নির্বাচনের 3-4 দিন বাকি থাকতে ওই অনুষ্ঠানে দেবপ্রিয় এমনও কথা বলেছেন যে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে পারার সম্ভাবনা এখনো আছে। কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র শুধু আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফেরাতে চাইছে এবং ফেরাতে তাদের খাস বান্দা সুশীল সমাজের প্রতিনিধিদের সক্রিয় করে দিয়েছে, এই ইঙ্গিতে স্পষ্ট হচ্ছে না। এমন সন্দেহ করবার কারণ আছে যে হয় মার্কিন যুক্তরাষ্ট্র এই 3 দিন বাদের নির্বাচনটিও এখন পিছিয়ে দিয়ে নতুন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য চাপ প্রয়োগ অব্যাহত রেখেছে, আর না হলে নির্বাচন হবে, স্থিতিশীলতা আসবে না, তারপর একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য এই খাস বান্দারাই আসলে বাংলাদেশে সক্রিয় ভূমিকা রাখবেন। তারা সংখ্যালঘুদের পক্ষে, আওয়ামী লীগের পক্ষে, অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পক্ষে আওয়াজ তুলবেন এবং তার মাধ্যমে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠার প্রচেষ্টা ব্যাহত হবে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং আওয়ামী লীগ দুই তরফের জন্য তা বড় ধরনের সুখবর বটে। ডক্টর ইউনূসের সঙ্গ ছাড়ছেন তার ঘনিষ্ঠ সহযোগীরা। একটা কথা আছে যে জাহাজ ডুবলে ইঁদুর আগেই পালিয়ে যায়। ইঁদুর বুঝতে পারে, যার কারণে সেই ডুবন্ত জাহাজ থেকে বাঁচার জন্য ইঁদুর কিন্তু আগেই লাফ দিয়ে বাঁচে। আজকে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে তেমনটাই দেখা যাচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অদ্ভুত মোড়,
ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার যখন তাদের মেয়াদের একদম শেষ প্রান্তে, ঠিক 3 দিন পরে যখন নির্বাচন হতে যাচ্ছে, তখন শুরু হয়েছে এক নাটকীয় ইউটার্ন। যে বদিউল আলম মজুমদার ডক্টর ইউনূসের নির্বাচন কমিশন সংস্কারের প্রধান ছিলেন, যে দেবপ্রিয় ভট্টাচার্য সরকারের শ্বেতপত্র কমিটির নেতৃত্ব দিলেন, আর যে মাহফুজ আনাম কলমের জোরে সরকারের ঢাল হয়ে দাঁড়িয়েছেন, আজ তাদের কণ্ঠস্বর কেন ভিন্ন? তারা কি সত্যিই জনগণের কথা বলছেন, নাকি ডুবন্ত জাহাজ থেকে নিজেদের বাঁচাতে আগে ভাগেই ঝাঁপ দিচ্ছেন? প্রথমে আসা যাক বদিউল আলম মজুমদারের কথায়। বদিউল আলম মজুমদার এক বক্তব্যে বলেছেন যে দায়িত্ব পালন করেছি, কিন্তু সরকারের অংশ ছিলাম না। বদিউল আলম মজুমদার এখন বলছেন তিনি সরকারের অংশ ছিলেন না, অথচ তিনি নির্বাচন কমিশনের প্রধান হিসেবে, নির্বাচন কমিশন সংস্কারের প্রধান হিসেবে মাসের পর মাস কাজ করে গেছেন। জনগণের প্রশ্ন, তাহলে কি আপনি শুধু সুযোগ সুবিধা আর ক্ষমতার মধু খেয়েছেন, কিন্তু দায়ভার নিতে নারাজ? যখন দেখছেন 3 দিন পর ক্ষমতার পালাবদল হবে, তখন নিজেকে নিরপেক্ষ প্রমাণ করার এই চেষ্টা কি স্রেফ নিরাপদ প্রস্থানের কৌশল? সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন ডক্টর ইউনূসের কথার সাথে কাজের মিল নেই। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য শুরু থেকেই ডক্টর ইউনূসের বড় সমর্থক ছিলেন। আজ হঠাৎ কেন তিনি বলছেন প্রধান উপদেষ্টার কথার সাথে কাজের কোনো মিল নেই? অর্থনীতি কি তবে সত্যিই তলানিতে? সরকারের শ্বেতপত্র তৈরি করে এখন কেন তিনি দায় ঝেড়ে ফেলতে চাইছেন? এটি কি আগাম বুঝে নেওয়া যে পরবর্তী সরকারের কাছে তাকে জবাবদিহি করতে হতে পারে? এবার আসা যাক মাহফুজ আনামের কথায়। ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম তিনি বলছেন বেঁচে থাকা মুশকিল। সবচেয়ে চমকপ্রদ মন্তব্য এই ডেইলি স্টার সম্পাদকের। মত প্রকাশ তো দূরের কথা, বেঁচে থাকায় মুশকিল। অথচ এই সরকারকে শুরু থেকে গণমাধ্যমের ভূমিকা নিয়ে তারা প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। হঠাৎ এই আর্তনাদ কি সত্যি স্বাধীনতার অভাব, নাকি হবু সরকারের সাথে সখ্য গড়ার কোনো নতুন স্ট্যান্ড? এই মাহফুজ আনামরা কিংবা মতিউর রহমানরা বাংলাদেশের যদি স্বাধীনতা বিরোধী বলেন তাহলেও ভুল হবে না। আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধের সময় মাহফুজ আনাম কোথায় ছিলেন? তিনি কি মুক্তিযুদ্ধে গেছেন, নাকি লুকিয়ে পালিয়েছিলেন? মতিউর রহমান কোথায় ছিলেন? প্রথম আলোর মতিউর রহমানের কথা বলছি, কিংবা মানব জমিনের মতিউর রহমান চৌধুরীর কথা বলছি। তাদের তো মুক্তিযুদ্ধের সময় তারা মুক্তিযোদ্ধা করবার মতো বয়স ছিল, কিন্তু তারা কোথায় ছিলেন? তারা, আমরা বিগত সময়ে দেখেছি আওয়ামী লীগের ভুল ভ্রান্তি আছে, এটি বারবার বলছি। যত দোষ আওয়ামী লীগের, এই স্ট্যান্ডে তারা আজীবন চলেছেন। যত দোষ স্বাধীনতা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগের। আমরা সংশোধনের কথা বলতে পারি, আওয়ামী লীগ সংশোধন হোক, ভালোভাবে চলুক, সঠিক পথে চলুক, কিন্তু এই মতিউর রহমান চৌধুরী, এই মাহফুজ আনামরা কিন্তু আজীবন আওয়ামী বিরোধী ছিলেন, যার পরিণতি 24 পরবর্তী আজকে ধ্বংসস্তূপের বাংলাদেশ। আমরা যে আলাপটিতে ছিলাম, বিশ্লেষকরা বলছেন এর পেছনে মূলত 3টি কারণ থাকতে পারে। সেফ প্যাসেজ এর প্রধানতম কারণ হতে পারে নির্বাচন পরবর্তী নতুন সরকার যদি ইউনূস সরকারের আমলের কর্মকাণ্ড নিয়ে তদন্ত শুরু করে, তবে এই ব্যক্তিরা নিজেদের ভিকটিম বা বিদ্রোহী হিসেবে উপস্থাপন করে আইনি ঝামেলা থেকে বাঁচতে চাইছেন। 2 নম্বরে বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক সমীকরণ। 3 দিন পর যারা ক্ষমতায় আসতে পারে তাদের কাছে বার্তা দেওয়া, দেখুন আমরা সরকারের সাথে থাকলেও তাদের সব কাজে একমত ছিলাম না। 3 নম্বরে বিশ্লেষকরা বলছেন যে ব্যর্থতার দায় এড়ানো। অর্থনীতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির যে নাজুক অবস্থা তৈরি হয়েছে, তার দায় যেন তাদের উপর না পড়ে, তাই আগেভাগেই সরকারের সমালোচনা শুরু করেছেন। দেশের মানুষ আজ দেখছে বিপদের সময় কারা পাশে থাকে আর কারা নিরাপদ দূরত্ব বজায় রাখে। ডক্টর ইউনূস সরকারের এই গুরুত্বপূর্ণ 3 স্তম্ভের হঠাৎ
এমন সুর পরিবর্তন সাধারণ মানুষের মনে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় এটি নিয়ে গতকাল থেকে বেশ আলোচনা হচ্ছে। দেশ ধ্বংসের পথে কিনা তা নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু এই তিন ব্যক্তির সুর পাল্টানো যে কেবল নিজেদের পিঠ বাঁচানোর চেষ্টা তা দিবালোকের মতো স্পষ্ট। আপনার কি মনে হয়, তারা কি দেশপ্রেম থেকে বলছেন, নাকি বিদায় বেলায় নিজেদের নিরাপদ রাখতেই এই কৌশল? কমেন্টে আপনার মতামত জানান। এই মুহূর্তে এ পর্যন্তই।